ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। গত ২৮শে জানুয়ারি ২০২৪ সালে কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পদে প্রিলির যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটির অঙ্ক কোশ্চেন নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি। সেই কোশ্চেনের কি অঙ্ক আসছে, সেই অঙ্কগুলির পুরো সমাধান দেখার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। গত ২৮শে জানুয়ারি ২০২৪ সালের কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পদে প্রিলির যে পরীক্ষাটি হয়েছিল, সেই প্রিলির কোশ্চেনের অঙ্ক পার্টগুলির অর্থাৎ ২৫টা যে অঙ্ক কোশ্চেন আছে, ২৫টা অঙ্ক কোশ্চেনে ৫০ নম্বর। এই ২৫টা অঙ্ক কোশ্চেন তোমরা কে কতটা করতে পারছো এবং তার উত্তর কি আসছে আমার সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলো, আজকে এখানে প্রথম অঙ্কটি আছে। এক ব্যক্তি ২০০০ টাকা একটি ব্যাংকে ২ অংশে ভাগ করে রাখলেন। প্রথম অংশে সুদের হার ১০% এবং দ্বিতীয় অংশে সুদের হার ২০%। কিন্তু মোটের উপর সে ৩২০ টাকা সুদ পেলেন। প্রথম অংশের টাকার পরিমাণ কত? এই অঙ্কগুলো আমি মিশ্রণ এবং অ্যালিগেশন পদ্ধতিতে দেখিয়েছিলাম। তোমরা যদি সেই মিশ্রণ অ্যালিগেশনের ভিডিওগুলি দেখে না থাকো, আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে। আর ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ফলো করে থাকো, তোমরা যদি আগের থেকে দেখে থাকো, দেখবে এই কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পদের যে প্রিলির পরীক্ষাটি হয়েছিল, সেই ২৫টা অঙ্কের মধ্যে মিনিমাম অন্তত ২০ থেকে ২২টা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। কারণ কোনো না কোনো ভিডিওতে প্রত্যেকটি অঙ্ক সম্বন্ধে তার ডিটেলস আলোচনা করা হয়েছিল। কাজেই এই অঙ্কটিও তোমাদের হুবাহু মিক্সার এবং অ্যালিগেশন যে ভিডিওটি আছে, সেই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো, এই অঙ্কটি কিভাবে করবে মিশ্রণ বা অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব। এখানে অ্যালিগেশন পদ্ধতি করার জন্য প্রথমে ওই ব্যক্তির ২০০০ টাকা প্রথম অংশে ভাগ করে রাখেন। কিছু অংশ প্রথম অংশে, কিছু অংশ দ্বিতীয় অংশে। এবার এখানে বলছে প্রথম অংশে সুদের হার ১০%, দ্বিতীয় অংশে সুদের হার বলছে ২০%। এবার দুটা মিলে মোট সুদ পাচ্ছে সে ৩২০ টাকা। মোট সুদ যখন ৩২০ টাকা, তখনই বুঝতে হবে যে অঙ্কটি অ্যালিগেশন পদ্ধতিতে করা যাবে। এবার অ্যালিগেশন প্রসেসে করার জন্য তোমাদের এখানে প্রথম অংশের মোট সুদ জানতে হবে, দ্বিতীয় অংশের মোট সুদ জানতে হবে। মোট সুদ জেনে দুটো মিলে একত্রে মোটের উপর সুদ যখন দেওয়া থাকবে, তখনই অ্যালিগেশন। এবার মোট প্রথম অংশের সুদ তুমি কি করে বের করবে? প্রথম অংশের সুদ বের করার জন্য ২০০০ টাকাকেই ধরে নিতে হবে যে এক মুহূর্তে প্রথম অংশে বা প্রথম ব্যাংকেই জমা রাখেন। হ্যাঁ, ২০০০ টাকা 10% হারে যেহেতু ১ বছর জমা রাখেন, তাহলে ২০০০ টাকায় 10% হারে প্রথম অংশে জমা রাখলে তাহলে প্রথম অংশের সুদ কত হবে? আর সুদ আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আমরা বের করি PTR/100। পি হলো এখানে ২০০০, টি হলো ১ বছর এবং আর হলো 10%, নিচে ১০০। এবার ১০০ এর ২ শূন্য, এখানকার ২ শূন্য কেটে দাও, তার মানে ২০০ টাকা। তাহলে পুরো টাকাটাই যদি আমি প্রথম অংশে বা প্রথম ব্যাংকে জমা রাখি, তাহলে সেখান থেকে আমি ২০০ টাকা সুদ পাচ্ছি। এবার এই টাকাটাই যদি আমি দ্বিতীয় অংশে জমা রাখি, সেখানে সুদ পাবো I ইকুয়ালস টু পি হলো আসল ২০০০, টি হলো ১ বছর এবং আর কিন্তু এখানে ২০%, নিচে ১০০। এখানকার ২ শূন্য, এখানকার ২ শূন্য কেটে দাও, তাহলে এখানে ২০ আর ২০ গুণ করলে ৪০০ টাকা। তাহলে দ্বিতীয় অংশে যদি আমি জমা রাখি, সেই পরিমাণ টাকারই সুদ পাচ্ছি আমি ৪০০ টাকা এবং মোটের উপর সুদ ৩২০ টাকা। এবার অ্যালিগেশন করার জন্য তোমরা কি করো? কোনাকুনি বিয়োগ করে দাও। ৪০০ থেকে ৩২০ বিয়োগ করে দিলে ৮০, আর ৩২০ থেকে ২০০ বিয়োগ করে দিলে ১২০। এটাই হলো দুই অংশের টাকার অনুপাত। এবার এটাকে তুমি যদি ৪০ দিয়ে ভাগ করে দাও, এটা হবে ২, আর ৪০ দিয়ে ভাগ করে দিলে এটা হবে ৩। অর্থাৎ 2:3 অনুপাতে প্রথম ও দ্বিতীয় অংশে টাকা রাখি। বোঝা গেল? এবার প্রথম অংশ ২ ইউনিট, ধরে নিলাম ২ ইউনিট, দ্বিতীয় অংশে রাখে ৩ ইউনিট। তাহলে ২ আর ৩ টোটালে হলো ৫ ইউনিট। এই ৫ ইউনিট মানে হলো মোট টাকার পরিমাণ, যেটা ২০০০। তাহলে ৫ ইউনিট মানে ২০০০। তাহলে বলো ১ ইউনিটের ভ্যালু কত? ১ ইউনিটের ভ্যালু ৫ দিয়ে ভাগ করে দিলে ৪০০ টাকা। তাহলে ১ ইউনিটের ভ্যালু যেহেতু ৪০০ টাকা, প্রথম অংশে কত ইউনিট টাকা রাখে? প্রথম অংশে আছে ২ ইউনিট, তাহলে ২ ইউনিটের ভ্যালু কত? ৮০০ টাকা। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। কি বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় ৬ মিনিট পিছিয়ে পড়ে বা স্লো হয়।
সকাল 7টার সময় কোনো একটি সঠিক ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে রাখা হলো। এবার বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে সময় কত দেখাবে? লক্ষ্য করো অঙ্কটি কি বলছে। এখানে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় সে 6 মিনিট পিছিয়ে পড়ে। এবার 7টার সময় একটা সঠিক ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে 4:20 এর সময়টা চেক করা হচ্ছে। 4:20, তাহলে 7টার থেকে 4:20 বলো তো এখানে কয় ঘন্টা? 7টার থেকে প্রথমে 12টা হিসাব করো, এখানে 5 ঘন্টা পেয়ে যাচ্ছ। আর 12টার থেকে এদিকে 4 ঘন্টা, তাহলে 5 আর 4 এ তুমি 9 ঘন্টা পেয়ে যাচ্ছ। তাহলে 1 ঘন্টায় যদি 6 মিনিট পিছিয়ে পড়ে, তাহলে 9 ঘন্টায় কত মিনিট পিছিয়ে পড়বে? 9 × 6, অর্থাৎ 6×9 = 54 মিনিট সে পিছিয়ে পড়বে ঘড়িটি। আর রয়ে গেল 20 মিনিট। এবার 20 মিনিটে তুমি কত হিসাব করবে? 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে এটাকে আমি 60 মিনিট ধরলাম। 60 মিনিটে পিছিয়ে পড়ে 6 মিনিট। তাহলে বলো তো 20 মিনিটে পিছিয়ে পড়বে কত? 20 মিনিট যেহেতু 60 কে 3 দিয়ে ভাগ করে আমি 20 পাচ্ছি, তাহলে এদিকেও তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 2 মিনিট। তাহলে 20 মিনিটে পিছিয়ে পড়লো ঘড়িটা 2 মিনিট, আর এদিকে 9 ঘন্টায় পিছিয়ে পড়ছে 54 মিনিট। তাহলে 54 মিনিট আর 2 মিনিট টোটালে পিছিয়ে পড়ছে ঘড়িটা 56 মিনিট। বোঝা গেল? 56 মিনিট টোটাল টাইমে পিছিয়ে পড়লো। এবার 4:20 যখন বাজে, তখন 4:20 থেকে 56 মিনিটকে তুমি বাদ দিয়ে দাও। এবার 56 মিনিট কিভাবে বিয়োগ করবে? এখান থেকে 1 ঘন্টা বা 60 মিনিট ধরে তুমি এখানে নিয়ে আসো। তাহলে 60 আর 20 হলো 80 মিনিট। 80 মিনিট থেকে 56 বিয়োগ করো 4, এখানে 6 এ 2 মিনিট 24। আর যেহেতু 4 ঘন্টার থেকে 1 ঘন্টা ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এখানে রইলো 3 ঘন্টা, অর্থাৎ ত্রুটিপূর্ণ ঘড়িতে সময় দেখাবে 3:24 মিনিট। লক্ষ্য করো অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা এবং 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত? এখানে চক্রবৃদ্ধি সুদের হার। এবার চক্রবৃদ্ধি সুদের হার আমরা সবৃদ্ধিমূল বের করি। সবৃদ্ধিমূল সাধারণত বের করি p × 1 + r/100 টু দি পাওয়ার n। এইখানে p হলো আসল, r হলো সুদের হার, n হলো সময় বা বছর। এটা সবৃদ্ধিমূল, তার থেকে যদি আমি আসল বাদ দিয়ে দেই, সেটাই তোমার চক্রবৃদ্ধি সুদ। আর এই চক্রবৃদ্ধি সুদের পরিমাণ প্রথম বছর দাঁড়াচ্ছে 5,500 টাকা প্রথম বছরে। তাই এখানে প্রথম n এর মান হয়ে যাবে তোমার 1। বোঝা গেল? কিন্তু এই টাকাটাই তৃতীয় বছরে, অর্থাৎ p × 1 + r/100 টু দি পাওয়ার 3, এখানে তৃতীয় বছর। এখান থেকে যদি আমি আসল মাইনাস করে দেই, তখন সেই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 6,655 টাকা। বোঝা গেল? এখানে পি একই পরিমাণ, এখানে মাইনাস পি একই পরিমাণ, তুমি সেগুলোকে ক্যান্সেল করে দিতে পারো। আলটিমেটলি এই পরিমাণটাকে এই পরিমাণ দিয়ে ডিভাইডেড করে দাও, অর্থাৎ 1 + r/100 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 1 + r/100 টু দি পাওয়ার 1। এটাকে যদি আমি ডিভাইডেড করি 6555 ডিভাইডেড 5500। বোঝা গেল? অর্থাৎ এখানে রয়ে গেল 1 + r/100 তার হোল স্কয়ার, কারণ এখানে 3 থেকে 1 মাইনাস হয়ে যাবে 2 হয়ে যাবে। আর এদিকে কাটাকাটি করলে 11 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এটা হয়ে যাবে 500। আর 11 দিয়ে ভাগ দিলে 6 × 11 = 66, 5 × 11 = 55 হয়ে গেল। এবার 5 দিয়ে এটাকে ভাগ করে দেবো আমি 100, 5 দিয়ে ভাগ করে দেবো এটা, 5 × 12 = 60, 5 × 5 = 121। তাহলে 121/100 মানে কি? 11/10 এর হোল স্কয়ার। 11/10 × 11/10, সেটাই 121/100। এবার উভয় পাশে বর্গ বর্গ তুমি বাদ দিয়ে দাও। 1 + r/100 = 11/10। এবার এই +1টা এই পাশে নিয়ে এসো, তাহলে হয়ে গেল এপাশে -1। এবার -1 বিয়োগ করে দিলে 1/10, 10-এর 0 0 কেটে দাও, অর্থাৎ r = 10%, যেখানে সুদের হার তোমার 10%। লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। পরের কোশ্চেনে বলছে, অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং উভয় নম্বরের পার্থক্য বলে দেওয়া আছে 10। ইংরেজি ও অঙ্ক নম্বরের প্রাপ্ত নম্বরের অনুপাত বের করতে বলছে। এখানে ধরে নিলাম ইংরেজি এবং অঙ্ক এই দুটাতে মিলে পেয়েছে 170 এবং ইংরেজি ও অঙ্ক মিলে পার্থক্য এর 10।
একবার যোগফল আছে 170, একবার বিয়োগফল 170, অর্থাৎ এই যোগফল এবং বিয়োগফলকে আমি যোগ করব, যোগ করে 180, তাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিলে 90, কোনো একটা সাবজেক্টের নাম্বার আমি পেয়ে গেলাম, হয় ইংরেজি নতুবা অঙ্ক। এবার 170-এর মধ্যে একটা সাবজেক্টে যদি 90 পেয়ে থাকে, তাহলে অন্য সাবজেক্টে কত? অন্য সাবজেক্টে তোমার 80, কারণ 90 আর 80 মিলেই 170। এবার দুটো বিষয়ের নাম্বারের অনুপাত 90:80, তার মানে 9:8। এ হলো দুটো বিষয়ের প্রাপ্ত নাম্বারের অনুপাত। অপশন নাম্বার এ তে রয়েছে তোমাদের উত্তর। চলো পরের অঙ্কে বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট সময় কম লাগে। এবার দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এবার এখানে বলছে এ নলের ক্ষমতা বি নলের থেকে 3 গুণ বেশি। এবার যদি আমি ধরি বি নলের ক্ষমতা 1 গুণ, তাহলে এ নলের ক্ষমতা হলো 3 গুণ। এবার এই ক্ষমতা, যেটা ইফিসিয়েন্সি বলা হয়, ইফিসিয়েন্সিকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে উল্টে দাও, তাহলে তাদের সময়ের অনুপাত বের হয়, এটা হবে 1, এটা হবে 3। অর্থাৎ এ নলের সময় লাগে 1 ঘন্টা ওই ট্যাঙ্কটাকে ভর্তি করতে, বি নলের সময় লাগবে 3 ঘন্টা ওই ট্যাঙ্কটিকে ভর্তি করতে একা। তাহলে একত্রে ওরা ভর্তি করবে 3 আর 1 এর লসাগু 3, এই 3 ঘন্টায় একত্রে ওরা ভর্তি করবে। কিন্তু এ নল এবং বি নলের উভয়ের পার্থক্য কত? লক্ষ্য করো, পার্থক্য হলো তোমার 2 ইউনিট। এই 2 ইউনিট মানে কত বলছে? 16 মিনিট বলছে। তাহলে বলো 1 ইউনিট মানে? 1 ইউনিট হলো 16 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 8 মিনিট। তাহলে 3 ইউনিট, যেহেতু 3 মিনিট সময় লাগছে একত্রে, তাহলে 3 ইউনিট মানে 8 গুণ 3, অর্থাৎ 3 8 24 মিনিট। 24 মিনিট সময় লাগছে বা 24 ইউনিট, এটা টোটাল কাজ ধরে নিতে পারো। এবার দুজনের এফিসিয়েন্সি কত? দুজনের এফিসিয়েন্সি হলো 4, 3 আর 1 4। তাহলে এই 24 লিটার বা 24 ইউনিট কাজ করতে সময় লাগবে এদের 24/4, অর্থাৎ 6 মিনিট ওদের সময় লাগবে একত্রে ওই ট্যাঙ্কটিকে ভর্তি করতে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে এটারও সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে তার কত সময় লাগবে? লক্ষ্য করো, 6টা বাজার সময় যখন 6টি ঘন্টা পড়ছে, 6টি ঘন্টা বলতে কটা? 1 2 3 4 5 6, এই 6টা ঘন্টা পড়লো, কিন্তু কটি গ্যাপ অতিক্রম করলো খেয়াল করো, গ্যাপ হলো তোমার 5টি। তাই এই 5টি গ্যাপ অতিক্রম করতে তার সময় লাগছে 10 মিনিট। তাহলে একটি গ্যাপ অতিক্রম করতে তার সময় লাগবে 10 মিনিট নয়, 10 সেকেন্ড। আর একটি গ্যাপ অতিক্রম করতে সময় লাগবে তার 2 সেকেন্ড। এবার 12টা যখন বাজবে তখন কটা গ্যাপ অতিক্রম করবে? এরকম করে 12 থেকে 1 মাইনাস করবে, অর্থাৎ 11টা গ্যাপ। তাহলে 11টা গ্যাপ অতিক্রম করতে তার সময় লাগবে 11 × 2 সেকেন্ড, অর্থাৎ 11 দুগুণে 22 সেকেন্ড তার সময় লাগবে 12টা বাজতে, 12টা ঘন্টা বাজার সময়। এটার অপশন নাম্বার সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখি। একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 21 36 66 দ্বারা বিভাজ্য। এখানে 21 36 66 দ্বারা বিভাজ্য এবং পূর্ণবর্গ, তাই 21 36 66 এর লসাগু করতে হবে। তাহলে 21 36 এবং 66, লক্ষ্য করো 3 দিয়ে যদি ভাগ করে দেই, 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 7, 3 দিয়ে ভাগ করলে এটা 12, 3 দিয়ে ভাগ করলে এটা 22। এবার লক্ষ্য করো, 3, এটা 7, 12কে ভাগ করব আমি 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 22কে 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 11। এবার এই 6কে 3 7 2, এই 6কে ভাঙবো আমি 3 গুণ 2 6 আর 11। এবার লক্ষ্য করো, এখানে 3 আছে দুটা, এই যে 3 এর জোড়া আছে, 2 এর জোড়া আছে, জোড়া নেই কার? 7 এবং 11-র জোড়া নেই। কিন্তু যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে, পূর্ণবর্গ মানে প্রতিটি সংখ্যা দুবার করে থাকতে লাগে, তাহলে 7-এর জোড়া নেই আর 11-র জোড়া নেই, সুতরাং 7 আর 11 দিয়ে এখানে গুণ করতে হবে, এক্সট্রা অতিরিক্ত 7 আর 11 দিয়ে গুণ করতে হবে। এবার টোটাল গুণফলটি করো, পূর্ণবর্গ সংখ্যা তুমি পেয়ে যাবে। লক্ষ্য করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 6 গুণ করলে 36, সেই 36কে 7 দিয়ে গুণ করব, 36কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 3 7 21, 4 25, আবার তাকে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 7 5 175, মানে 176, 1764। তাকে এবার দুটো 11 দিয়ে গুণ করব। প্রথমবার 11 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে? 4 এ 4 দাঁড়াবে, 6 আর 4 10,
6 7 13 14, 7 একে 8 আর 1 1। এবার তাকে আবার 11 দিয়ে গুণ করব। 11 দিয়ে গুণ করলে পরবর্তী গুণফলটা কি দাঁড়াবে? 4 এ 4 বসবে, আবার 4 শূন্য 4 বসবে। 11 দিয়ে গুণ করারও একটা ট্রিক্স আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। 11 দিয়েও শর্টকাট ভাবে গুণ করা যায়। লক্ষ্য করো, আমি দেখাচ্ছি এখানে 4 আর 0। প্রথমে 4 এ 4 বসিয়ে দিলাম, তারপর 4 আর 0 গুণ করে 4, তারপর 0 আর 4 গুণ করলে আবার 4। লক্ষ্য করো, এখানেই তোমরা ফিনিশ করে নিতে পারো। লক্ষ্য করো, লাস্ট 3টি অঙ্ক কত আসছে? 4 আসছে। লক্ষ্য করো, ডি নম্বর অপশনে কিন্তু শেষ 3টি অঙ্ক 4 আছে। সুতরাং গুণফল তোমরা এখানেই শেষ করে দিতে পারো। ডি নম্বর অপশন তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের অঙ্কটি আবার ঠিক আগের অঙ্কটির মতন, এ বি এর 3 গুণ কর্মসক্ষম। একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? লক্ষ্য করো, একই রকম অঙ্ক, এর আগের অঙ্কটির মতন। বি এর কর্মক্ষমতা যদি আমি 1 ধরি, তাহলে এ এর কর্মক্ষমতা হলো 3। এবার কর্মক্ষমতাকে যদি আমি উল্টাভাবে গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন উল্টে দেই, তাহলে কিন্তু সময় বেরিয়ে আসে। তাহলে সময়, এ এর সময় লাগে 1, বি এর সময় লাগে 3। হলো? এবার এই দুটোর সময়কে লসাগু করলে মোট কাজের পরিমাণ বেরিয়ে যায় 10। এবার লক্ষ্য করো, এ বি এর থেকে কত বেশি কাজ করে? 2 ইউনিট বেশি কাজ করে। এখানে ডিফারেন্স করলে 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু বলছে 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হবে 10। 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু হবে 3 10 30। বোঝা গেল? 3 ইউনিটের ভ্যালু 30, অর্থাৎ 30 ইউনিট পরিমাণ কাজ করতে হবে। তাহলে একত্রে কাজ করে কত? 4 ইউনিট। তাহলে টোটাল সময় লাগবে, এই 30 ইউনিটকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও। 30 কে 4 দিয়ে ভাগ করলে 7.5। তাহলে কাজটি একত্রে শেষ হবে 7.5 দিনে, অর্থাৎ অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি একটি অংশীদারি কারবারের অঙ্ক। লক্ষ্য করো, 1 জানুয়ারি এ ও বি যথাক্রমে 40,000 ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরো 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? খুবই কমন অঙ্ক এবং সাধারণ অঙ্ক। জাস্ট মাস হিসাবে, যেহেতু ওরা লেনদেন করছে, মাস হিসাবে তোমাকে মূলধন বের করে নিতে হবে। লক্ষ্য করো, প্রথমে এ এর মূলধন 40,000, বি এর মূলধন হলো 60,000। তাহলে এ এর মূলধন 60,000, 60,000। 1 মার্চে সে আরো 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 মার্চের আগে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস। তাহলে এই 60,000 টাকা কতদিন খাটলো? 2 মাস খাটলো। 60,000 এর পরে 20,000 বিনিয়োগ যদি করে, তাহলে 60,000 আর 20,000 কত হয়ে গেল? 80,000। এই 80,000 টাকা তাহলে কতদিন খাটবে? বছরের মধ্যে এখানে 2 মাস চলে গেছে, বাকি রয়ে গেছে আর 10 মাস। তাহলে এর মোট মূলধন কত? এবার এখানে সব শূন্যগুলো বাদ দিয়ে দাও। এখানে 4 শূন্য, এখানে 4 শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 6 দুগুণে কত? 12 যোগ 8 10 80। বোঝা গেল? আমি শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে 80 আর 12 যোগ করলে 92। ঠিক একইভাবে তুমি বি এর মূলধনটা বের করো। বি প্রথমে দিয়েছিল 40,000, 1 জুনে 10,000 টাকা তুলে নেয়, তাহলে জুনের আগ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অর্থাৎ 5 মাস এই টাকাটা তার 5 মাস ব্যবসায় ছিল। এবার 5 মাসের পর সে 10,000 টাকা তুলে নিল। 40,000 এর থেকে 10,000 তুলে নিলে থেকে যায় তার 30,000। 30,000 টাকা বছরের বাকি মাস খাটবে। 12 মাসের মধ্যে এখানে 5 মাস চলে গেছে, সুতরাং 7 মাস। তাহলে দুটো যোগ করলে বি এর মূলধন বেরিয়ে গেল। ঠিক এখানেও আমরা 4 শূন্য, এখানেও 4 শূন্য আমরা বাদ দিয়ে দেব। তাহলে 4 5 এ 20 প্লাস 3 7 এ 21। 21 আর 20 যোগ করলে 41। বোঝা গেল? তাহলে এ এর মূলধন হলো 92 আর বি এর মূলধন হলো 41। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত দাঁড়ালো 92:41। এবার মোট লাভ হয়েছে 33,250 টাকা। তাহলে বি এর লাভ কত? বি এর লাভ এখানে বের করার জন্য, বি এর লাভ আমরা বের করব 33,250 ইন্টু বি এর অনুপাত কত? 41 ডিভাইডেড মোট অনুপাত কত? যোগ করে দাও। 2 আর 1 3, 9 4 13, 133। এবার 133 দিয়ে এটাকে ভাগ করে নিলে, তাহলে 133 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করে দাও, তাহলে হলো 225 আর 5 শূন্য 50। এবার 250 কে 41 দিয়ে গুণ করে দাও। 250 কে 41 দিয়ে গুণ করলে 10,250। তাহলে বি এর লভ্যাংশ কত? 10,250 টাকা। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তর রয়েছে।
পরের অঙ্কটি বলছে যে একটি ট্রেন ৪৫ কিমি বেগে চলছে। বিপরীত দিক থেকে আসা ৫ কিলোমিটার বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ওই ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? লক্ষ্য করো, ট্রেনটি ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, কিন্তু উল্টা দিক থেকে আসা এক ব্যক্তি ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। এবার এই ব্যক্তিকে ট্রেনটি অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময় লাগে। এবার উল্টা দিক থেকে যেহেতু আসে ট্রেন এবং ওই ব্যক্তি, তাহলে এদের মিলিত গতিবেগ একটা কাজ করে। আর মিলিত গতিবেগ কি করে বের করা হয়? মিলিত গতিবেগ উল্টা দিক থেকে আসলে মিলিত গতিবেগ আমরা যোগ করি, অর্থাৎ ৪৫ যোগ ৫, তার মানে কত দাঁড়ালো? ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এই ট্রেনের অঙ্কগুলি দেখার জন্য তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিলে ট্রেন এবং গতিবেগ সম্বন্ধীয় প্রচুর অঙ্ক আপলোড করা আছে। এই অঙ্কগুলো হুবাহু তোমরা কমন পেয়ে যাবে। এবার ৫০ কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব। মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার জন্য ৫/১৮ দিয়ে আমি গুণ করব। ৫/১৮ দিয়ে গুণ করলে এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আর থাকলো না। তাহলে হয়ে গেল এটা এখন মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ১ সেকেন্ডে সে এত মিটার অতিক্রম করবে। ১৮ সেকেন্ডে যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে ১৮ সেকেন্ডে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ১৮ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? ইন্টু ১৮ গুণ করে দেব। ১৮ দিয়ে গুণ করলে ট্রেনটি ওই লোকটিকে অতিক্রম করতে ১৮ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বই হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে ১৮ আমি এখানে কেটে যাচ্ছে, ৫০কে ৫ দিয়ে গুণ করলে ২৫০ মিটার হয়ে গেল ওই ট্রেনের দৈর্ঘ্য। লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো কেমন লাগছে অঙ্কগুলি? অঙ্কগুলো কি তোমাদের সঠিক উত্তর হচ্ছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত লাইক করতে ভুলবে না। আর এই চ্যানেলে কি প্রথমবার? চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। কারণ এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন অঙ্ক বিষয়ে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক বিষয়ে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ে থাকে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখো, ফেসবুক ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে পেজ করা আছে। কাজে ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। পরের অঙ্কটি আছে ১,০০০ টাকা ১০% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের লেটেস্ট অঙ্ক নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। কাজে সেই ভিডিওগুলি যদি দেখে নাও, চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কগুলি তোমাদের কাছে একদমই জলভাত। ১,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এবার আমি পুরো ট্রিক্সটাই একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি সংক্ষিপ্ত আকারে। ৩ বছর বলছে, এই ৩টা কলাম করো এইভাবে। প্রথম বছরের জন্য ১টা, দ্বিতীয় বছরের জন্য ২টা, তৃতীয় বছরের জন্য ৩টা। বোঝা গেল? ১,০০০ টাকার বলছে। ১,০০০ টাকার 10% হারে সুদ কত দাঁড়াবে? ১,০০০ টাকার 10% হারে সুদ তোমার দাঁড়াবে ১০০ টাকা। ১০০ টাকা। এটা প্রথম কলামে যদি ১০০ হয়, এগুলো অ্যাজ ইট ইজ তুমি ১০০ বসিয়ে দাও। হ্যাঁ? কারণ এটা হলো সরল সুদ। আর সরল সুদ কখনো কোনোদিন পরিবর্তন হয় না। প্রতি বছর একই থাকবে। তাই সরল সুদ ১০০, ১০০, ১০০ প্রথম কলামে ১০০ বসে গেল। এবার দ্বিতীয় কলামের এই অংশটা ফিল আপ করার জন্য ১০০ টাকার আবার 10% হারে সুদ বের করো। তাহলে ১০০ টাকার 10% হারে সুদ কত হবে? ১০ টাকা। এবার দ্বিতীয় বছরের এই কলামে যদি ১০ টাকা তার ভ্যালু হয়, তাহলে তৃতীয় বছরের এই কলামে তার ডাবল হয়ে যাবে, ১০ এর ডাবল। ১০ এর ডাবল হয়ে যাবে এটা ২০। বোঝা গেল? এবার তৃতীয় বছরের এই কলাম ফিল আপ করার জন্য ১০ টাকার আবার ১০% হারে সুদ বের করো। ১০ টাকা ১০% হারে সুদ হবে তোমার ১ টাকা। কারণ ১০ গুণ করলে ১০০, ১০০ কে ১০০ দিয়ে ভাগ করে দিলে ১। বোঝা গেল? টেক্সটটুকু বোঝা গেল? এবার এখানে এই পুরোটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? একবার হিসাব করো। ৩০০ আর এখানে ৩০ আর ১, তার মানে ৩৩০, ৩১ টাকা। আর এই কলমটা যেটা থাকছে সেটা হলো এসআই, সিম্পল ইন্টারেস্ট। এটা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত? ৩০০। তাহলে বলো এবার সিআই বের করতে পারলে এটা। যদি এসআই চাই তোমার কাছে এটা উত্তর, কিন্তু তোমার কাছে চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত। তাহলে পার্থক্য মানে কত? সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হলো ৩১ টাকা। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের ৩১ টাকা উত্তর রয়েছে। কি কেমন লাগলো? পরের অঙ্কটি বলছে একটি পাত্রে ২০ লিটার দুধ আছে, ওই পাত্র থেকে ৪ লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো।
এবং এই পদ্ধতি আরো একবার করলে অবশেষে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। এই ২-৪ দিন আগেই সম্ভবত মিশ্রণ বা অ্যালিগেশন নামে এই ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে নিয়েছো তাহলে এই অঙ্কটি তোমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু যদি ভিডিওটি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার মিশ্রণ অ্যালিগেশন এই অঙ্কগুলি দেখে নিবে। একদম তোমার কাছে জল ভাত হয়ে উঠবে। কারণ লক্ষ্য করো, এখানে ১ম এ পাত্রে দুধের পরিমাণ ছিল ২০ লিটার। এবার এই ২০ লিটার থেকে তুলতে হবে 1 মাইনাস, আমি সূত্রটি দেখিয়েছিলাম, ৪ লিটার তুলবো, ৪ ডিভাইডেড কত লিটারের মধ্যে? ২০ লিটারের মধ্যে। কিন্তু কতবার? এই প্রক্রিয়াটি প্রথমবার করার সময়, পরে আরেকবার করছে, তাই ২ বার। বোঝা গেল? অর্থাৎ সমহারে বৃদ্ধি বা হ্রাস এই সূত্রের সঙ্গে আমি কম্পেয়ার করছিলাম। সূত্রের সঙ্গে কম্পেয়ার করলে সূত্রটি মনে রাখা খুব সহজ। লক্ষ্য করো এবার, ২০ ইন্টু 1 মাইনাস, এটা ৪ দিয়ে কেটে দেব, ৫ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/5 স্কোয়ার। এবার ২০ ইন্টু এটা কত? ৫ অক্ষে ৫ মাইনাস ১, তাহলে ৫ থেকে ১ মাইনাস করলে ৪, নিচে ৫, ৪/৫ ইন্টু আবার স্কোয়ার থাকার জন্য ৪/৫ আরেকবার। বোঝা গেল? এবার ৫ দিয়ে ২০ কে ভাগ করে দেব ৪। তাহলে এবার লক্ষ্য করো, ৪, ৪, ৪, ৪ ৪ ১৬, ৪ ১৬ ৬৪। এবার ৬৪ কে ৫ দিয়ে তুমি ভাগ করে দাও। ৬৪ কে ৫ দিয়ে ভাগ করে দিলে ৫ ১২ ৬০, ৫ ৮ ৪০। অর্থাৎ অবশেষে পাত্রে দুধের পরিমাণ দাঁড়ালো ১২.৮ লিটার। ১২.৮ লিটার অবশেষে পাত্রে দুধের পরিমাণ, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। এই অঙ্কগুলি নিয়েও আমি প্রচুর ভিডিও আপলোড করছি, কাজে একবার ভিডিওগুলি দেখে নিলে তোমাদের বুঝতে অঙ্কগুলি খুব শর্টকাট, খুব সহজ বলে মনে হবে। তো কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অন্তত লাইক করতে ভুলবে না। আর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, চেনা জানা এমন কেউ এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি বসে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো দেখো, এবার এই যে পর্যন্ত অঙ্ক দেখালাম সেই পর্যন্ত অঙ্কের সঙ্গে উত্তর মিলিয়ে দেখো তোমার স্কোর কত হচ্ছে, তুমি নিজেই কল্পনা করতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তী অঙ্ক নিয়ে আসছি আমি তোমাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।